বন্ধুরা আপনাদের সামনে মারাত্মক একটি তথ্য নিয়ে এসেছি বন্ধুরা। আরজি কর ম্যাটারে ধৃত সঞ্জয় রায়কে বাঁচানোর মারাত্মক খেলা চলছে বন্ধুরা। কি খেলা চলছে চলুন ভিডিওটি দেখুন, পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে HMPV ভাইরাস ফের লকডাউন হতে চলেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় HMPV ভাইরাস নিয়ে স্পষ্ট বার্তা দিলেন। কি বার্তা দিলেন চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা। আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো HMPV ভাইরাস যেটা নিয়ে আবার তোলপাড় হতে চলেছে, ফের লকডাউন। আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন, কি স্পষ্টভাবে এই বিষয়ে বা লকডাউন সম্পর্কে পুরো ডিটেলসে বললেন, সবটা বলবো। তার সাথে প্রথমত আপনাদেরকে বলি যে ধৃত সঞ্জয় রায়, আরজি কর ম্যাটারে এই যে ধৃত সঞ্জয় রায় মেন অভিযুক্ত, ওই সঞ্জয় রায়কে বাঁচানোর মারাত্মক খেলা চলছে বন্ধুরা। কি খেলা চলছে সেটা এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। যে সঞ্জয়কে বাঁচাতে খেলা চলছে, খেলা। আরজি কর কাণ্ডে একটা নতুন খেলা শুরু হয়েছে, যেটা আরজি কর ধর্ষণ ও খুন মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা দেওয়ার আবেদন জানিয়েছে সিবিআই। যেটা আপনাদেরকে এর আগে বলেছি যে সিবিআই কিন্তু নিজের দিক থেকে পুরো পরিষ্কার বলে দিয়েছে যে সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা শোনানো হোক। এরই মাঝে এবার তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ, পয়েন্ট টু বি নোটেড, কুণাল ঘোষ অভিযোগ করলেন ধৃত সিভিক ভলান্টিয়ারকে বাঁচাতে খেলা শুরু হয়েছে। এরই সঙ্গে তার দাবি, কুণাল ঘোষের আরও দাবি যে রাজনৈতিক স্বার্থে আরজি করের নির্যাতিতার বাবা মাকে বিভ্রান্ত করার মরিয়া চেষ্টা চলছে। বুঝতে পারছেন বন্ধুরা? কুণাল ঘোষ আরজি কর ম্যাটারে কিছু মারাত্মক তথ্য বলেছেন। পুরো ডিটেলসে বললে আপনারা সমস্তটা শুনলে সবটা বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে যে আরজি কর কাণ্ডের তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা মা। সেই পরিপ্রেক্ষিতেই তৃণমূল নেতা বিস্ফোরক সব দাবি এবং অভিযোগ করলেন। কুণাল ঘোষের কথায় আরজি করের ঘটনা ভয়ঙ্কর। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই এই ঘটনার এই যে নির্যাতিতার ঘটনা নিয়ে কড়া নিন্দা করেছি। আমরা সবাই চাই দোষীর ফাঁসি হোক। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন মৃত্যুদণ্ড হোক, যে অপরাধ করেছে তার মৃত্যুদণ্ড হোক। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে, পয়েন্ট বি নোটেড, কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে ধরে মৃতার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সমবেদনা রেখে বলেছি তারা কিছু লোকের কথায়, তিলোত্তমার মা বাবা কিছু লোকের কথায় নাকি ধারাবাহিকভাবে বিভ্রান্ত হচ্ছেন। এই কথাটি কে বলছে? কুণাল ঘোষ। তার সাথে উনি আরও বলছেন যে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরলো ধৃত সঞ্জয় রায়কে। তারা বললেন আমরা সিবিআই চাই। তিলোত্তমার মা বাবা বললেন যে আমরা সিবিআই চাই, কলকাতা পুলিশের তদন্তে ওনারা সন্তুষ্ট নয়। তারপরে তাদের দাবি মতো সিবিআই তদন্ত হয়েছে। এবার সিবিআই তদন্ত করে বলছে যে কলকাতা পুলিশ যাকে ধরেছে সেটাই ন্যায্য। এবার তারা সেটা মানতে পারছেন না, তিলোত্তমার মা বাবাকে কোথাও না কোথাও কটাক্ষ করা হয়েছে। বলছেন যে এবার সেটাও কিন্তু ওনারা মানতে পারছেন না। যারা বলছেন বিচার চাই, বিচার তো আদালতে হচ্ছে। সুপ্রিম কোর্ট আবার নজরদারি চালিয়েছে এই ব্যাপারে। সুপ্রিম কোর্টে তো তাদেরও আইনজীবী ছিলেন, কাদের কথা বলা হচ্ছে আশা করি বুঝতে পারছেন। শুনানির সময় তো পূর্ণ সুযোগ ছিল, যখন শুনানি হচ্ছিল তো শুনানির সময় তো পুরোপুরি সুযোগ ছিল। তাহলে সুপ্রিম কোর্টে সবটা বলার কেন বলেনি? এরপর কুণাল ঘোষ আরও বলেন যে কিছু রাজনৈতিক অতৃপ্ত আত্মা অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে নির্যাতিতার বাবা মার আবেগ যন্ত্রণাকে ওনারা বিপথে চালিত করতে এই গোলমাল পাকাতে নেমেছে। সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, সাজা ঘোষণার মুখে বলছে নতুন করে তদন্ত চাই। যেহেতু আপনারা প্রত্যেকে জানেন যে ট্রায়াল কিন্তু শেষ হয়ে গেছে সঞ্জয় রায়ের সাজা, এবার সাজা ঘোষণার কিন্তু
পালা, তাই তো? সেই সময় তিলোত্তমার মা বাবা যে দাবি করেছেন যে আমরা আরও তদন্ত চাই, যেখানে সঞ্জয়ের দ্বারা কিন্তু এই কাজটি একার দ্বারা কখনোই সম্ভব না, যেটা আমরাও বিশ্বাস করি। কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে কটাক্ষ করেছেন মানে এই যে কুণাল ঘোষ, উনি বলেছেন যে তদন্ত চাই বলে ওনারা কিন্তু আবারও বলছেন, তাহলে কি কেউ বা কারা ধৃত সিভিক ভলান্টিয়ারকে বাঁচানোর চেষ্টা করছেন? মানে সিভিক সঞ্জয় রায়কে বাঁচানোর তাহলে কেউ বা কারা চেষ্টা করছেন? ধর্ষণ ও খুনে সিভিক ভলান্টিয়ারকে ধরেছে কলকাতা পুলিশ, তাকে মান্যতা দিয়েছে সিবিআই। সমস্ত তথ্য প্রমাণ এক জায়গায় করে সুপ্রিম কোর্ট দেখেছে, ট্রায়াল কোর্টও দেখেছে, মানে যেখানে ট্রায়াল হয়েছে সেই কোর্টও কিন্তু দেখেছে। এখন সাজা ঘোষণার মুখে মৃতার বাবা মাকে সামনে রেখে তাদের আবেগকে বিভ্রান্তিকর পথে চালিত করে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর মারাত্মক খেলা চলছে, এই কথাটি কিন্তু দাবি করেছেন কুণাল ঘোষ। উনি আরও বলছেন যে সম্প্রতি শিয়ালদা আদালতে নিজেদের বক্তব্য পেশ করেছেন নির্যাতিতার বাবা মা, মানে তিলোত্তমার মা বাবা। সেখানে 57 পৃষ্ঠার একটি বয়ান জমা দেন। তারা দাবি করেছেন সঞ্জয় একা নয়, মেয়েদের ধর্ষণ এবং খুনের মামলার আরও কয়েকজন, মানে ওনার মেয়ের যে ধর্ষণ ও খুনের মামলাটি আছে সেখানে সঞ্জয় ছাড়া আরও কয়েকজন ব্যক্তি যুক্ত রয়েছে বলে মনে করছেন। একজনের পক্ষে এরকম কাজ করা কখনোই সম্ভব নয় বলে সওয়াল করেছেন তারা। সেই সঙ্গে তারা দাবি করেছেন যারা যারা ওই ঘটনায় যুক্ত আছে তাদের খুঁজে বের করতে আরও তদন্ত করা হোক, সেই মতো যাতে চার্জশিট পেশ করা যায় সেই আর্জি জানিয়েছেন নির্যাতিতার মানে তিলোত্তমার মা বাবা। মানে বুঝতে পারছেন বন্ধুরা, একটা মা বাবা কখনোই এই ব্যাপারটাকে মেনে নিতে পারছে না যে একার দ্বারা সম্ভব। তাহলে আমার মেয়ে কি হাত পা ছেড়ে বসেছিল যে আয় আমাকে অ্যাটাক কর? হ্যাঁ, কারো জানের উপর, কারো জীবনের উপর হামলা করা হচ্ছে, সেই মেয়েটি কি চুপ করে বসে থাকবে? এটা কি বিশ্বাস করা যায়? আর সঞ্জয় রায়কে আপনারা প্রত্যেকে দেখেছেন যে কত রোগা একটা পাটকাঠি, তাই না? তো সেই ছেলেটি যখন অ্যাটাক করবে একটা মেয়েকে, নিশ্চয়ই মেয়েটি একটা নাবালিকা নয়, তাই না? মেয়েটি একটি ভালো, মানে একটি 31 বছরের মেয়ে, হ্যাঁ, যেই মেয়েটি নিশ্চয়ই বসে থাকবে না চুপ করে, সে পাল্টা বার করবে। তো পাল্টা বার করার সময় সেই ছেলেটি থেকে মেয়েটি ছাড়িয়ে পালাতে পারলো না, এটা একটা কোশ্চেন, এটা একটা প্রশ্ন আমাদের প্রত্যেকের মধ্যে উঠছে যে তিলোত্তমা তাহলে যদি সঞ্জয় একাই এই ঘটনাটি ঘটিয়ে থাকে তাহলে তিলোত্তমাকে হা করে নিজেকে অ্যাটাক করতে দিতে কি সাহায্য করছিল? এটা কি কখনো বিশ্বাস করা যায়? তার সাথে আরও বলেছেন যে এদিকে আরজি কর কাণ্ডে সম্প্রতি সিএফএসএলের যে রিপোর্টটি প্রকাশ্যে এসেছিল, যাতে দাবি করা হয়েছিল নির্যাতিতার যৌনাঙ্গে কোনো বীর্য মেলেনি, তবে সেখানে যে ডিএনএ মিলেছে তা একাধিক ব্যক্তির মিশ্রিত ডিএনএ হতে পারে। আবার অপর এক রিপোর্টে দাবি করা হলো নির্যাতিতার যোনিদ্বারে যে ডিএনএ মিলেছে তাতে এক মহিলার ডিএনএ উপস্থিত আছে। এটি একটি মারাত্মক কথা। বলা হচ্ছে বারবার সঞ্জয় সঞ্জয় সঞ্জয়, তাহলে এই মহিলাটির ডিএনএ কি করে, তাই না? এমনকি যে এটাও বলা হচ্ছে যে নির্যাতিতার যোনিদ্বার থেকে মেলা ডিএনএ নমুনার বিশ্লেষণে দেখা গিয়েছে D12S391 মার্কারে অন্য মহিলার সঙ্গে নির্যাতিতার নমুনার মিশ্রণ স্পষ্ট। সেই অন্য মহিলার জেনোটাইপ হলো 16/22। জানা যায় আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় 29টি ডিএনএ নমুনার বিশ্লেষণ করা হয়েছে। এই আবহে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি বা সিএফএসএলের রিপোর্টের ফলাফল পর্যালোচনা করে নাকি বিশেষজ্ঞরা দাবি করেন নির্যাতিতার বৃহৎ অন্ত্রের শেষ ভাগ স্তনবৃন্ত যোনিদ্বারে ডিএনএ নমুনায় গোলমেলে ইঙ্গিত রয়েছে, মানে সেখানে নাকি গোলমালের ইঙ্গিত রয়েছে, মানে যেটা বলছেন। দাবি করা হয়েছে নির্যাতিতার বৃহৎ অন্ত্র সহ বেশ কিছু অঙ্গ থেকে যে ডিএনএর নমুনা মিলেছে তা এক নারীর। তবে সেই নমুনার কয়েকটি মার্কারে ইঙ্গিত মিলেছে যে সেই ডিএনএ নির্যাতিতার নয়। পয়েন্ট বি নোটের, সেই ডিএনএ নির্যাতিতার নয়।
তা সঞ্জয়েরও নয়। তাহলে এই আবহে প্রশ্ন উঠছে, কিভাবে অন্য এক মহিলার ডিএনএ এলো নির্যাতিতার দেহে? এটা কিন্তু বিরাট বড় প্রশ্ন, যেটা আমি বারবার আপনাদেরকে বলছি। তাহলে কিভাবে, কোত্থেকে এলো মেয়েটির ডিএনএ কোত্থেকে এলো? এদিকে রিপোর্টে আরও দাবি করা হচ্ছে যে স্তনবৃন্ত থেকে পাওয়া ডিএনএ নমুনা বিশ্লেষণ করে দেখা গিয়েছে তার সাথে সঞ্জয়ের ডিএনএ ম্যাচ করেছে, মানে মিলে গিয়েছে। তবে 4টি অটোসোমাল মার্কার বিশ্লেষণে নাকি অন্য পুরুষেরও ডিএনএ থাকার ইঙ্গিত রয়েছে। এই আবহে ফের আরজিকর কাণ্ডে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এই আবহে আরজিকর মামলার সিবিআই ফাইনাল সাবমিশনে সঞ্জয়ের ফাঁসির দাবি জানায়, যেটা আপনাদেরকে বললাম যে সিবিআই কিন্তু সঞ্জয়ের ফাঁসির দাবি অলরেডি কিন্তু কোর্টে করে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো বন্ধুরা, এই যে বারবার বলা হচ্ছে যে সঞ্জয় একা একা একা, তাহলে মহিলাটির ডিএনএ কী করে আসলো, যেটা নিয়ে আবার জল্পনা শুরু হয়েছে। কিন্তু কথাটি হলো যে এটা আমরা কখনো মেনে নিতে পারছি না যে সঞ্জয় একা এই কাজটি করেছে, আর কোনো মেয়ে সেটা চুপ করে, কেউ আমাকে টাচ করতে আসছে, কেউ আমাকে মানে আঘাত করতে আসছে, আমি নিশ্চয়ই চুপ করে বসে থাকবো না, যতটা পারবো, যতটা আমার মধ্যে ক্ষমতা, ততটা কিন্তু সামনের পক্ষকে আমি অ্যাটাক করার চেষ্টা করব, তাই নয় কি? আর তিলোত্তমার যা মানে চেহারা আর সঞ্জয়ের যা চেহারা, সেই তুলনায় সঞ্জয়ের কাছ থেকে আমার মনে হয় না যে মানে তাকে ছুঁড়ে ফেলে তিলোত্তমা আসতে পারবে না। এবার আসল ব্যাপারটা কি, নিশ্চয়ই সেটা তদন্তে স্পষ্ট হবে, যেটার তথ্য এলে অবশ্যই আপনাদের সামনে তুলে দেব। এবার আসি বন্ধুরা, যে এই জেএমপিভি ভাইরাস যেটা নিয়ে আবারও শুরু হয়েছে মানে চারিদিকে তোলপাড়, যে ফের লকডাউন হতে চলেছে, ফের মানে সেই করোনার মতো পরিস্থিতি, যেভাবে করোনার সময় মানুষ এক এক করে যেভাবে আমাদের কাছের মানুষ, আমাদের আশেপাশে, এমনকি দেশ বিদেশের মানুষ যেভাবে মুছে গেছে, সেভাবে কি আবার পরিস্থিতি তৈরি হবে? আবার কি আমরা গৃহবন্দী হব? আবার কি আমরা সব কিছু থেকে বঞ্চিত হব? সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেটা আপনাদেরকে এবার ডিটেলসে বলি। যে ফের লকডাউন, চীন ভাইরাস নিয়ে স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি বললেন যে ফের কি ফিরে আসছে করোনার সময়ে সে বিভৎস দিনগুলি, মানে করোনার সময়ের যে দিনগুলি, যে দিন কেটেছে আমাদের, সেই বিভৎস দিনগুলি কি আবার ফিরে আসছে? নয়া বছর পড়তে না পড়তেই দেখা দিয়েছে এই জেএমপিভি ভাইরাস। 2025 সবে শুরু, পা দিয়েছি কেবল, তারপরেই শুরু হয়ে গেছে আমাদের সেই হাহাকার করা দিন, সেই আবার ভয়ানক দিন, যার ইঙ্গিত আমরা পাচ্ছি। যা সেই করোনার মতো চীনে শুরু হলেও এই ভাইরাস 7 সমুদ্র 13 নদী পার করে ভারতে এসে কিন্তু উপস্থিত হয়েছিল। বেঙ্গালুরুর বেঙ্গালুরুতে 2 শিশুর পাশাপাশি আহমেদাবাদে এক শিশু এবং মুম্বাই থেকে কলকাতায় আসা এক শিশুরও, মুম্বাই থেকে এক শিশু কলকাতাতে এসেছিলেন, সেই শিশুরও কিন্তু এইচএমপিভি ভাইরাসটি আক্রান্ত হয়েছিল, সেই শিশুও কিন্তু হসপিটালে গিয়েছিল। এরপরে তামিলনাড়ুতে এই ভাইরাসের সংক্রমণে ভাইরাসে যে আক্রমণ করেছে সেটাও কিন্তু খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার মহারাষ্ট্রে আরও 2 শিশুর, মঙ্গলবার মহারাষ্ট্রে আরও 2 শিশুর শরীরে নতুন ভাইরাসের সংক্রমণের খবর মিলেছে, ফলে আতঙ্কের খাতা খুলছে ভারতে, এবার ভারতের উপর অ্যাটাক করতে চলেছে। চীন অবশ্য দাবি করেছে, চীন এটা জানিয়েছে যে এটি একটি শীতকালীন ইনফ্লুয়েঞ্জা ছাড়া আর কিছুই নয়। এটি নাকি শীতকালীন ইনফ্লুয়েঞ্জা, যেহেতু আমাদের এখন শীতকালীন, তো যার জন্য বলা হচ্ছে এটি শীতকালীন শুধুমাত্র থাকবে, তাছাড়া কিছুই না, এটা একটা ইনফ্লুয়েঞ্জা। কিন্তু প্যানিক করতে অভ্যস্ত সাধারণ মানুষের মনে ফের একটাই প্রশ্ন, ফের কি লকডাউন হবে? এবার সেই সমস্ত ভয় দূর করতে কড়া অথচ স্পষ্ট বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন উনি সেটা আপনাদেরকে বলি, যে গঙ্গাসাগর থেকে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রীর সরাসরি বক্তব্য, হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি ভাইরাস নিয়ে আপাতত চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, এটা স্পষ্ট করে আপনারা মাথায় ঢুকিয়ে নিন বন্ধুরা। যেটা নিয়ে অনেকে
মানে দুশ্চিন্তা করছেন যে আবার কি হবে আবার কি হবে। আপাতত এই সময় এখন কোনো রকমের দুশ্চিন্তার কারণ নেই, কিন্তু একই সঙ্গে প্রাইভেট চক্র নিয়ে সকলকে সতর্ক করলেন তিনি। বেসরকারি হাসপাতালগুলি আকাশ ছোঁয়া বিলকে পরোক্ষভাবে কটাক্ষ করেছেন। মানে প্রাইভেট নার্সিংহোম বলুন বা ডক্টর চেম্বারে দেখাতে গেলে যেভাবে বিল তৈরি করা হচ্ছে সেভাবে আপনারা বুঝতেই পারছেন, সেটাকেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কটাক্ষ করেছেন তিনি। উনি বলেছেন গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে হাওড়ার ডুমুরজলাতে নামেন মুখ্যমন্ত্রী, সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন নয়া এই চীনা ভাইরাস নিয়ে অহেতু আতঙ্কিত হওয়ার কিচ্ছুটি নেই, চিন্তার কারণ হলে আমরা অবশ্যই জানাবো। প্রশাসনের এই ভাইরাস সংক্রমণের দিকে নজর রয়েছে বলে জানিয়েছেন তিনি। ভারতের ভারতের যে স্বাস্থ্যমন্ত্রী আছেন উনি জানিয়েছেন সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে যথাযথ। মানে এই যে HMPV নিয়ে যে সবাই যে আতঙ্কিত হচ্ছে সেটা নিয়ে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মানে বুঝতে পারছেন স্বাস্থ্যমন্ত্রী কে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বলেছেন যে অযথা আতঙ্কিত হওয়ার কিচ্ছুটি নেই, কেন্দ্রের তরফেও ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মানে এই যে কেন্দ্র তরফ থেকে জানানো হয়েছে যে এই ভাইরাস নিয়ে অযথা কেউ আতঙ্কিত হবেন না। সোমবার এই ভাইরাস নিয়ে সব রাজ্যের সঙ্গে বৈঠক করেছে কেন্দ্র। সাধারণত শীতকালে শ্বাসজনিত অসুস্থতা বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকে, সাধারণত শীতকালে এটা কিন্তু এই ধরনের প্রবণতা থাকে বা এটা লক্ষণ দেখা যায় বলেও বৈঠকে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। আশা করি আপনাদের কাছে সবটা ক্লিয়ার করতে পেরেছি। তবে এইটুকু বলবো যে HMPV নিয়ে আপাতত কিছু টেনশন করার কিচ্ছুটি নেই, সবটা আগামীতে কি হচ্ছে সেটা দেখার পালা। তবে করোনায় যেটা আমাদের অ্যাটাক ছিল বা যেটা আমাদের উপর গেছে, করোনায় যেভাবে আমরা ভুক্তভোগী হয়েছি সেইভাবে এবার কিন্তু HMPV নিয়ে হবে না। কারণ কি বলি আপনাদের, যে করোনা নিয়ে আমরা কিন্তু ঠিক ততটা অবগত ছিলাম না। করোনা আমাদের কাছে নতুন এক ভাইরাস, যেটাকে আমরা নতুনভাবে হ্যান্ডেল করেছি, তার সম্পর্কে আমরা কিচ্ছুটি জানতাম না। তার সম্পর্কে আমাদের কেন কোনো বিশেষজ্ঞের কিন্তু কোনো রকমের কোনো আইডিয়া ছিল না। কিন্তু HMPV ভাইরাস নিয়ে কিন্তু আমাদের আইডিয়া আছে, যেহেতু করোনার মতো সব রকমের সিনড্রোম বা করোনার মতোই কিন্তু আমাদেরকে যা আমরা করোনা চলাকালীন করেছি সেইগুলোই কিন্তু আমাদেরকে করতে হবে। আর এটা বিশেষ করে বাচ্চাদের আর বয়স্ক মানুষদের কিন্তু অ্যাটাক করে, যার জন্য বাচ্চা তথা বয়স্ক মানুষদের কিন্তু সাবধানে রাখতে হবে। কিন্তু ততটা ভয় পাওয়ার কিচ্ছু নেই, যা নিয়ম করার তা আপনারা প্রত্যেকে জানেন, সেটি করুন। কেউ অহেতু চিন্তা করবেন না, ভুল ভাল কথায় কান দিবেন না। যদি ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই সতের পাশে দাঁড়ান। যেভাবে আমি প্রত্যেকটি তথ্য দিচ্ছি, একটি কথাও মিথ্যে আপনাদেরকে বলছি না, প্রত্যেকটি কথা কিন্তু সত্যি সঠিক ইনফরমেশন দিচ্ছি। মানে সত্যের পাশে থাকুন, সত্য শুনুন আর নিশ্চিন্তে থাকুন। যদি সাহায্য করতে হয়, পাশে দাঁড়াতে হয়, অবশ্যই সত্যের পাশে দাঁড়ান। তো যাই হোক বন্ধুরা, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থাকুন। যদি অহেতু টেনশন করে নিজেকে হাইপার করবেন না, নিজে ভেঙে পড়বেন না, পরিবারকে দুশ্চিন্তায় ফেলবেন না, শান্তিতে থাকুন আর সবসময় নিজেকে ঠান্ডা মাথায়, যা ভাবার ঠান্ডা মাথায় ভাবুন। আর বারবার বলছি, আমি কিন্তু একটি কথাও মিথ্যে বলছি না। শুনলে আপনাদের লাভ হবে, আর যদি না বিশ্বাস করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি অতই আপনাদের কাছে টেনশন হচ্ছে তাহলে বারবার বলবো যে বারবার ডাক্তারদের কাছ থেকে সাজেস্ট নিন, আর না হলে এই যে কথাগুলো বলছি এগুলো বিশ্বাস করুন। আর যেই কথাগুলো বলছি আপনাদের সঠিক সত্যের পাশে দাঁড়ান। তো অবশ্যই আমার যে ভিডিও রয়েছে তার নিচে লাইক ডিসলাইক বাটন রয়েছে, তার পাশে থ্যাঙ্কস একটি অপশান রয়েছে, সেখানে ক্লিক করুন। যদি সত্যের পাশে দাঁড়াতে হয় তাহলে ওখানে কিছু দিয়ে পাশে দাঁড়ান। যত আপনার খুশি, 40 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, যত টাকা হোক, আপনার যতটা সামর্থ্য ততটা দিয়ে পাশে দাঁড়ান আর সত্যের পাশে থাকুন। কোনো রকমের টেনশন করবেন না। যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই পাশে থাকবেন।